প্রতিভা প্রকাশের যিনি অন্যতম কর্ণধার, আমাদের অনুজ শিশু সাহিত্যিক, প্রতিভা প্রকাশের মালিক, সেই সাথে বাংলাদেশের বলা যায় এই অঙ্গনে বেশ পরিচিত মুখ মঈন মুরসালিন। আমি তাকে আমার বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আজ প্রতিভা প্রকাশের ৬০তম পর্ব। অদ্ভুত ব্যাপার কি, এটাকে কোইন্সিডেন্সে বলা যায় হয়তোবা। মাত্র কয়েক মাস আগেই আমি ৬০-এ পা দিয়েছি, অর্থাৎ ৬০ পার করলাম আমি, হাসনাত আমজাদ। পাশাপাশি ঠিক একই সময়ে মঈন মুরসালিনের প্রতিভা প্রকাশও আমাকে আমন্ত্রণ জানালো তাদের কবির কণ্ঠে কবিতা পাঠের ৬০তম পর্বে। এটা একটা ভালো লাগাই বটে। এই মিলটা আমি মনে করি আমার নিজের জন্য একটা উৎসাহেরই একটা ব্যাপার, যে আমার ৬০ বৎসর পূর্ণকে ৬০তম কবিতা পাঠ পর্ব দিয়ে একটা মিলকরণ করার চেষ্টা করেছে হয়তোবা প্রতিভা প্রকাশ। আমি যারা সামনে আছেন এই লাইভে আমাকে দেখছেন, আমার কবিতা, আমার ছড়া শোনার জন্য অপেক্ষা করছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এজন্য, একজন লেখকের জন্য, একজন কবির জন্য, একজন ছড়াকারের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তার পাঠক, তার শ্রোতারা। আমি কবিতা পড়লাম খুব ধৈর্য সহকারে, আমার শ্রোতারা সেটা শুনল না, লাইভের দর্শকরা সেটাকে গুরুত্বই দিল না, কর্ডিয়ালি রিসিভই করলো না। আমার লেখালেখির জীবনের পূর্ণতা কি তাহলে আসবে? আমি মোটেই তা মনে করি না। আমি মনে করি আজ আমি যদি এই অনুষ্ঠানে 10টি লেখা পড়ি, এই 10টা লেখার মধ্যে যদি একটা লেখাও একজন পছন্দ করেন, আমি মনে করি সেটা আমার বড় প্রাপ্তি। যে আমার লেখক বন্ধুদের মধ্যে, আমার পাঠক বন্ধুদের মধ্যে এমন কেউ আছেন যিনি অন্তত আমার একটা লেখাকে ভালোবাসেন, আমার একটা লেখাকে পছন্দ করেন। আমার একটা লেখাকে পছন্দ করার অর্থ হচ্ছে আমাকে পছন্দ করা, আমাকে লেখক হিসাবে তার পক্ষ থেকে স্বীকৃতি দেয়া। আমি সেই অর্থেই আমার সামনে যারা আছেন, যারা আগ্রহ নিয়ে বসে আছেন আমার লাইভ দেখবেন বলে, আমার কবিতা শুনবেন বলে, আমি তাদেরকে আবারও শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই লাইভ শুরুর পূর্বে আমি স্মরণ করছি যাকে, তিনি একজন শিশু সাহিত্যিক। তিনি প্রয়াত হয়েছেন মাত্র কয়েক বছর আগে। তার হাত ধরে এই লেখালেখির অঙ্গনে আমি প্রবেশ করেছি। তার কথা মনে পড়লে আমি খুব কষ্ট অনুভব করি বুকের মধ্যে, যে আজ আমি আছি, আমার লেখা আছে, কিন্তু সেই মানুষটি নেই যে মানুষটার হাত ধরে এই লেখালেখির অঙ্গনে আমার পা পড়েছিল, যার সবচেয়ে বেশি সহযোগিতা আমি পেয়েছিলাম আমার লেখালেখির জগতের শুরুতে। তার নাম সৈয়দ নাজাত হোসেন। সৈয়দ নাজাত হোসেন একাধারে আমার বন্ধু, অন্যদিকে আমার গুরুও বটে। তাই আমি যখনই কোনো অনুষ্ঠানে আসি, যখনই কোনো স্বীকৃতি পাই, আমার তখন সর্বপ্রথম তার কথাই মনে পড়ে, সৈয়দ নাজাত হোসেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সৈয়দ নাজাত হোসেন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে। আমি এই বন্ধুটিকে, এই গুরুকে
স্মরণ করে আজকের এই লাইভে আমি প্রথমেই সৈয়দ নাজাত হোসেনের লেখা একটা ছড়া পাঠ করব। ছড়াটা অনেকে হয়তো আগে পড়েছেন, আগে শুনেও থাকবেন হয়তো। এই ছড়ার আরেকটা স্মৃতি আছে। সৈয়দ নাজাত হোসেন মারা যাবার ঠিক কিছুদিন আগে আমরা বিটিভিতে শিল্প সাহিত্য নামে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সে অনুষ্ঠানে ছিলেন বন্ধু সৈয়দ নাজাত হোসেন, ছিলেন আশরাফুল আলম পিন্টু, ছিলেন আমাদের প্রয়াত আরেক ছড়াকার বন্ধু নাসির মাহমুদ, ছিলেন সোহেল মল্লিক। আজ নাসির মাহমুদ নেই, সৈয়দ নাজাত হোসেনও নেই, কিন্তু সৈয়দ নাজাত হোসেনের লেখা আছে। স্মৃতিচারণ করি যখন তাকে মনে করি, তার সেই লেখাটা ঠিক সেই অনুষ্ঠানে, শিল্প সাহিত্য অনুষ্ঠানে যে লেখা পাঠ করেছিল বন্ধু সৈয়দ নাজাত হোসেন, তার লেখা আপনাদের উদ্দেশ্যে পড়ে শুনিয়ে আমি আজকের কবির কণ্ঠে কবিতা পাঠ পর্বের দ্বার উন্মোচন করতে চাই। সৈয়দ নাজাত হোসেনের এই ছড়ার নাম বন্ধু। বন্ধু বন্ধু তাকেই বলে একে অন্যের পাশে থেকে স্বার্থ ছাড়া চলে। বন্ধু অনেক আছে, কথার সাথে তাল মিলিয়ে থাকবে শুধু কাছে। বন্ধু অনেক রবে, হাজার জনের ভেতর থেকে চিনে নিতে হবে। বন্ধু হবে সেই দুঃসময়ে আসবে ছুটে চোখের নিমিষেই। বন্ধু মেলা ভার, সবাই ব্যস্ত নিজের কাজে, কে রাখে খোঁজ কার? মা বাবা ভাই বোন বিশ্বে এরাই পরম কাছের বন্ধু আপনজন। বন্ধু হলো বই, মানুষ সবার মূল কারিগর, এটা অবশ্যই। সৈয়দ নাজাত হোসেন তার এই বন্ধু ছড়াতে বন্ধুকে সংজ্ঞায়িত করেছেন বিভিন্নভাবে। পাশাপাশি সবশেষে তিনি সবচেয়ে প্রিয় বন্ধু হিসাবে আখ্যায়িত করেছেন কাকে? বইকে। বন্ধু হলো বই, মানুষ সবার মূল কারিগর, এটা অবশ্যই। আমিও তাই মনে করি, এবং আমি মনে করি যারা লেখালেখির সাথে যুক্ত, শিশু সাহিত্যের সাথে যারা যুক্ত, যারা পাঠক হিসাবে আমাদের লেখা পড়ে থাকেন, তারা সবাই এক বাক্যে উচ্চারণ করবেন, এক সুরে সুর তুলবেন, বন্ধু হলো বই, মানুষ সবার মূল কারিগর, এটা অবশ্যই। আমি অনেককেই দেখতে পাচ্ছি আমার সামনে। আমি দেখতে পাচ্ছি গীতা বাদ্যাকে, আমি দেখতে পাচ্ছি আহমদ জসিম ভাইকে। আহমদ জসিম ভাইয়ের সম্ভবত গত সপ্তাহেই সম্ভবত এই প্রতিভা প্রকাশের এই কবির কণ্ঠ কবিতা পাঠ পর্বে তিনি অংশ নিয়েছিলেন। আমি দেখতে পাচ্ছি হাসান রাফুনকে আমি চাচা ডাকি, সেও আমাকে চাচা ডাকে। আমার নাম তার বাবার নাম না মিলে যায়। তো লেখালেখির অঙ্গনে আমি একজন সুহৃদ পেয়েছি, একজন ভাতিজা পেয়েছি, সে হচ্ছে হাসান রাফুন। তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি নজরুল ইসলাম শান্ত, আমি তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। জসিম ভাই, আপনাকে শুভেচ্ছা। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ইউনুস আহমেদ, আমাদের লেখালেখির বন্ধু। তারাপদ দাসকে দেখতে পাচ্ছি। রুবেল হাবিব, হ্যাঁ রুবেল হাবিব লিখছে জসিম ভাই 3 তারিখে লাইভে এসেছিলেন। হ্যাঁ 3 তারিখে। আমি যারা সামনে বসে আছেন সবাই আমার অতি পরিচিত মুখ, ভালো লাগা মুখ। আমি
তাদেরকে আমার আবার ভালোবাসা জানাচ্ছি। জানিয়ে আমি আমার লেখা শুরু করছি। লেখা শুরু করছি বললে ভুল হবে, লেখা পাঠ শুরু করছি। আমার একটা প্রিয় লেখা, এটাকে ঠিক শিশুতোষ বলা যাবে কিনা, আবার কিশোর তোষ বলা যাবে কিনা, আবার বড়দের বলা যাবে কিনা, আমি নিজেই সন্দিহান। আমি সেই লেখাটা দিয়েই, সেই ছড়াটা দিয়েই আমার নিজের লেখা ছড়া কবিতা পাঠ শুরু করছি। আমি ইমরান পরশকে দেখতে পাচ্ছি। ইমরান পরশ, তুমি আমার অত্যন্ত ভালো লাগে একটা মানুষ, তুমি সামনে আছো, আমি উৎসাহিত হচ্ছি। আমি যে লেখাটি পড়ব সে লেখার নাম টবের জীবন। টবের ভিতর বাস করে সে টবে, স্বপ্ন দেখে টব থেকে তার মাটিতে ঠাঁই হবে, কিন্তু সেদিন কবে? টবের ভিতর উঠছে বেড়ে, বাড়ছে গুটি গুটি, নরম শরীর দুলবে ঝড়ে, তাই দিয়েছে খুঁটি। খুঁটির সাথে সুতো বাঁধা, টবের জীবন গোলক ধাঁধা, একটুকু এক বৃত্ত, বৃত্ত মাঝে ঘুরছে জীবন, সকাল বিকাল নিত্য। বিন্দু ছিল বৃত্ত, এখন বৃত্ত মাঝে বন্দি, টবের জীবন এমনই হয়, সব কিছুতেই সন্ধি। নেই প্রতিবাদ মিছিল মিটিং, সব কিছু এক ছকে ফিটিং। আমরা সবাই টবের প্রাণী, টবের ভিতর বাঁচি, টবের ভিতর কান্না হাসি, টবেই নাচানাচি। আসলে আমি টবের জীবন, এটা ঠিক একটা রূপক ছড়া বলবো। একটা মানুষের ব্যক্তি জীবনকেও যদি আমি তুলনা করি, সেও টবের একটা ছোট্ট বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা যদি আমাদের চারপাশের সমাজকে দেখি, আমাদের সমাজটাও বৃত্ত মাঝে বন্দী হয়ে আছে। আমি সব কিছুকেই যদি তুলনা করি, আমাদের সাহিত্য চর্চাকেও যদি আমরা ভাবি, আমরাও অনেক সময়, সব সময় নাই, আমরাও কিন্তু ঘুরপাক খাচ্ছি এই টবের জীবনের মধ্যে। তো আমি নিজেকেও মনে করি আমিও ঠিক একটা টবের মধ্যেই আবদ্ধ। কিন্তু আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, আমরা এই টব থেকে বেরিয়ে আসতে চাই। আমরা টবের জীবন থেকে বেরিয়ে এসে আমরা মাটির সাথে মিশে যেতে চাই, যার চারদিকে সবুজের ছোঁয়া, চারদিকে খোলা প্রান্তর, যেখানে বৃক্ষ দাঁড়িয়ে আছে, আকাশ ছায়া দিচ্ছে। টবের জীবন ছেড়ে আমরা সেই জীবনে যেতে চাই। মঈন মুরসালিন, তোমাকে দেখতে পাচ্ছি। আমি রুবেল হাবিব হচ্ছে টবা আমজাদ। হ্যাঁ, টবা আমজাদ, টবা আমজাদই বলতে পারো রুবেল হাবিব। আসলেই আমরা টবেরই মানুষ। হ্যাঁ, আমি এবারে আমার প্রথম বই নিয়ে দুটো কথা বলতে চাই। আমার প্রথম বই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, একটু অনেকেই দেখেছেন এই বইটা, মাঠের ছবি ঘাটের ছবি। মাঠের ছবি ঘাটের ছবি, এই বইটা আমার ভালো লাগা একটা বই। এতে ছড়া আছে, এতে আছে কিশোর কবিতা। এই বইটা 2013 সালের বইমেলায় প্রকাশিত হয়। এই বইটা আমি উৎসর্গ করেছিলাম আমার লেখালেখির জীবনের 3 জন মানুষকে, যারা লেখালেখির শুরুতে আমাকে সহযোগিতা দিয়ে, উৎসাহ দিয়ে, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছিলেন। এই 3 জনকে আমি বইটা উৎসর্গ করেছিলাম সেই 2013-তে। উৎসর্গ আবু হাসান শাহরিয়ার, সৈয়দ নাজাত হোসেন এবং অনিক মাহমুদ। আবু হাসান শাহরিয়ারের নামটা আমি উচ্চারণ করছি এজন্যই, এই বইয়ের
নামকরণ করেছে, মাঠের ছবি ঘাটের ছবি নামকরণ করা আবু হাসান শাহরিয়ারের। শুধু তাই নয়, এই বইয়ের পাণ্ডুলিপি সম্পূর্ণই প্রচুর সময় নিয়ে প্রচুর শ্রম দিয়ে দেখে দিয়েছিলেন, সংশোধন করে দিয়েছিলেন বন্ধু আবু হাসান শাহরিয়ার। দ্বিতীয় সৈয়দ নাজাত হোসেন, তার কথা আমি তো একটু আগেই বলেছি আপনাকে। আর তৃতীয় যার নাম উচ্চারণ করলাম একটু আগে, অনিক মাহমুদ। অনিক মাহমুদের কাছে আমি কৃতজ্ঞ একটা বিশেষ কারণে। লেখালেখির জীবনের শুরুতে ছন্দের পাঠ আমি নিয়েছিলাম বন্ধু অনিক মাহমুদের কাছ থেকে। অনিক মাহমুদ বাংলাদেশের একজন বিশিষ্ট গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিক মাহমুদ বিজ্ঞজনদের একজন। আগামীতে হয়তো আশা করব অনিক মাহমুদ বাংলা একাডেমি থেকে গবেষণা বিষয়ক পদক বা পুরস্কার পাবেন কোনো না কোনো একদিন, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। এই মাঠের ছবি ঘাটের ছবি এই বইয়ের একটা লেখা আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি, যে লেখাটা 2000 সালে নয়, আমার লেখালেখি জীবনের সেই শুরুর দিকে 1978 সালে, সে সময় বহুল প্রকাশিত পত্রিকা আমাদের কিংবদন্তির শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই সম্পাদিত কিশোর বাংলায় ছাপা হয়েছিল। আমি গর্বিত যে দাদু ভাইয়ের কিশোর বাংলায় লেখা ছাপা হওয়া সে সময় আমার মতো একজন ছড়াকারের জন্য অনেক বড় একটা বিষয় ছিল। এবং আরেকটা বড় বিষয়ের সঙ্গে যুক্ত আছে, সেটা হচ্ছে এই লেখাটার ইলাস্ট্রেশন যিনি করেছিলেন তিনি সে সময়ের বিখ্যাত নাট্যাভিনেতা, নাট্য তারকা আফজাল হোসেন। আপনারা অনেকেই হয়তো তার এই পরিচয় জানেন কিনা আমি জানি না। আফজাল হোসেন একজন বড় আঁকিয়ে এদেশের। আমার এই কিশোর বাংলায় প্রকাশিত লেখাটা আফজাল হোসেন ইলাস্ট্রেশন করেছিলেন। আমি আফজাল হোসেনের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। ছড়ার নাম পঙ্খিরাজ। ছোট্ট মিতুন পঙ্খিরাজে চেপে আসছে ছুটে, রাস্তা ওঠে কেঁপে, জড়িয়ে গলা দুষ্ট লিসা হেসে, বলছে ওমা যাচ্ছে হাওয়ায় ভেসে। লিসার পিঠে বসে বিড়াল পুষি, লেজ মেলে দেয় হয়ে ভীষণ খুশি। লেজের উপর নাচে চড়ুই পাখি, সুখের পসার আহা কোথায় রাখি। এই দৃশ্যকল্প, এই ইলাস্ট্রেশনটা আমি একটু আপনাদের দেখাতে চাই। এই যে আফজাল হোসেনের ইলাস্ট্রেশন। আমি পুরনো দিনের কথা যখন ভাবি, কিছু কিছু মানুষের কথা শ্রদ্ধার সাথে উচ্চারণ করি। নজরুল ইসলাম শান্ত বলছেন হাসনাত আমজাদ, যার বাচনভঙ্গি অন্যরকম, আমি তার দীর্ঘায়ু কামনা করি। আসলেই আমি সবার দীর্ঘায়ু কামনা করি। এই যে 60 উত্তীর্ণ একজন মানুষ আমি মনে করি আমাদের এই বয়সে এসে আমাদের সবার জন্য প্রার্থনা করব আমরা যেন সুস্থভাবে বাকি জীবন কাটাতে পারি। যারা আজ বয়স্ক তরুণ তাদের জন্য আমরা দোয়া করব, আর তরুণরা আমাদের জন্য দোয়া করবে। আমরা যারা তাদের চেয়ে অগ্রজ, আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি, সুস্থভাবে জীবনযাপন করতে পারি, সুস্থভাবে বেঁচে থেকে লেখালেখির জগতে নিজেদের উজ্জ্বল উপস্থাপনা বজায় রেখে চলতে পারি। আমি দেখতে পাচ্ছি জেমরিনা হককে, আমার খুব ভালো লাগে একজন বন্ধু। জেমরিনা হক একজন শিশু সাহিত্যিক, একজন আঁকিয়ে, একজন কণ্ঠশিল্পী,
জেমরিনাকে দেখতে পাচ্ছি, নাফে নজরুলকে দেখতে পাচ্ছি। নাফে নজরুল, তুমিও পাশে আছো, আমার খুব ভালো লাগছে। আমি এই বইটা থেকে আরেকটা ছড়া পড়ব। আসলে আমি মূলত, আমাকে যারা চেনেন বেশিরভাগই চেনেন হাসনাত আমজাদকে কিশোর কবিতার লেখক হিসাবে। হ্যাঁ, আমি প্রচুর কিশোর কবিতা, পিন্টুকে দেখতে পাচ্ছি, আশরাফুল আলম পিন্টু। পিন্টু পিন্টু আমার অত্যন্ত অত্যন্ত ভালো লাগে একজন। আমার এ যাবৎ যতগুলো বই প্রকাশিত হয়েছে, প্রথম বইটি ছাড়া প্রত্যেকটা বইয়ে পিন্টুর হাতের ছোঁয়া আছে। হ্যাঁ, পিন্টু আমার প্রত্যেকটা বইয়ে বানানগুলি নির্ভুলভাবে ঠিক করে দিয়েছে। তাই পিন্টুকে আমি ভালো না বেসতে পারি না। পিন্টু আমার ভালো লাগা মানুষদের মধ্যে অন্যতম একজন। জেমরিনা, তোমাকেও আমি আমার ভালোবাসা জানাচ্ছি। অনুষ্ঠানে তুমি দেখছো, দেখবে, এটাই প্রত্যাশা করি। এটা একটা ছড়া, শিশুতোষ ছড়া। আমি কিশোর কবিতা পড়ব, কিশোর কবিতা শোনাবো, কিন্তু এই শিশুতোষ ছড়া পড়ার লোভটা আমি ছাড়তে পারছি না। এই ছড়াটাও সে সময় কিশোর বাংলায় ছাপা হয়েছিল, কিশোর বাংলায় প্রকাশিত ছড়া। এটা সম্ভবত 1980-তে ছাপা হয়েছিল। আমি দেখতে পাচ্ছি আরেকজনকে, সে হচ্ছে পপিমণিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাসান রাফুন, চাচা তোমাকে ভালোবাসি, ভাতিজা তোমাকে তো ভালোবাসতেই হবে আমাকে, তুমি চাচাকে ভালোবাসো, আমি চাচা হিসেবে ভাতিজাকে না ভালোবেসে পারবো? অবশ্যই ভালোবাসি। ইঁদুর ছানার ছড়া। ইঁদুর ছানার ইচ্ছে ভীষণ, ঘুরতে যাবে মার্কেটে, সুযোগ বুঝে পালাই সেদিন, জালের চিকন তার কেটে। ইঁদুর ছানার ইচ্ছে ভীষণ, ঘুরতে যাবে মার্কেটে, সুযোগ বুঝে পালাই সেদিন, জালের চিকন তার কেটে। কুঝিকঝিক শব্দ তুলে ছুটছে কেমন রেলখানা, অবাক চোখে তাকিয়ে দেখে প্রাচীর ঘেরা জেলখানা। সামনে গিয়ে আস্তে করে শুধায় সে এক বন্দিকে, মার্কেটে চাই যেতে আমি, পথ বলো না কোন দিকে। বন্দি তখন হাত উঁচিয়ে দেয় বুঝিয়ে ইঙ্গিতে, ওই যে নদী পার হয়ে যাও, চড়ে বসো ডিঙ্গিতে। তার কথাটা না মেনে যেই উঠতে গেল মোটরে, একটা বিড়াল দেখেই ইঁদুর লুকোয় গাছের কোটরে। শিশুদের জন্য, কিশোররাও মজা পাবে। আমি মনে করি যারা শিশুদের অভিভাবক, তাদের এই ছড়াটা মন্দ লাগবে না। এই বই থেকেই আমি আরেকটা লেখা পড়ব। আমি দেখতে পাচ্ছি আয়ান চৌধুরীকে। আয়ান চৌধুরী কমেন্টস করেছেন লাভলি। হ্যাঁ, আরও পড়ুন প্লিজ। হ্যাঁ, আমি পড়তে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা কিশোর কবিতা, সেই সময়ের লেখা। ঠিক আমি যে সময় লেখালেখিতে খুব অ্যাক্টিভ ছিলাম, আপনারা অনেকে জানেন, মাঝখানে আমার কিছুদিন ছেদ ছিল, সে ছেদের পূর্বের লেখা ছবি। এই ছবি কবিতাটা সম্ভবত তখন ছাপা হয়েছিল দৈনিক বাংলার 7 ভাই চম্পা পাতায়। তা 7 ভাই চম্পা পাতার লেখাটা আমি একটু পড়তে। তারাপদ দাস দাদা, আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমার এই কবির কণ্ঠে কবিতা পাঠ পর্বে। পাশাপাশি প্রতিভা প্রকাশকে আবারও ধন্যবাদ জানাই। আমার এই কবিতার নাম ছবি। গাছের ছবি, মাছের ছবি, আর ছবি বেল ফুলের, খাতার ছবি, পাতার ছবি, ছবি মাথার চুলের। ছবি আছে নদীর তীরে ছোট্ট চালা বাড়ির, স্বপ্নে দেখা কুকুর সাদের টুকটুকে লাল শাড়ির। বেতস বনে পাতার ফাঁকে ছোট্ট ঘুঘুর বাসা, ডিম পেড়েছে বাচ্চা হবে
ঘুঘুর চোখে আশা। লাঙ্গল জোয়াল নিয়ে কৃষক ব্যস্ত নিজের কাজে, দরদরিয়ে ঘামছে শরীর দুপুর রোদের ঝাঁঝে। নামছে আষাঢ় আকাশ কালো, জমছে ঘন বর্ষা, কেউ জানে না আকাশটা যে কখন হবে ফর্সা। ছুটছে পথিক মাথায় ছাতা, মানছে না বাঁধ বৃষ্টি, সূচের মতো বিচ্ছে এসে ঝাপসা চোখের দৃষ্টি। ফুলের ছবি, ফলের ছবি, আর ছবি নীল জলের, মাঠের ছবি, ঘাটের ছবি, ছবি বেদের দলের। ছোট্ট খুকু ভাবছে এবং আঁকছে আপন মনে, ভাসছে ছবি লক্ষ হাজার নীল চোখের ওই কোণে। এই লেখাটা থেকেই আমার এই বইয়ের নামকরণ করেছিল বন্ধু আবু হাসান শাহরিয়ার, মাঠের ছবি, ঘাটের ছবি। আপনারা একটু বলতে চাই আমার এই বইটির সম্পর্কে আরও কিছু কথা। এই বইটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আমি বলবো। প্রথম বই, এই বইটা থেকে আমি দুটো পুরস্কার লাভ করেছি। প্রথম, এই বই এর কারণে আমি পুরস্কৃত হই চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, যার অন্যতম উদ্যোক্তা আমাদের প্রিয়জন শিশু সাহিত্যিক, প্রিয় শিশু সাহিত্য সংগঠক রাশেদ রুফ। রাশেদ রুফের চট্টগ্রাম একাডেমি এই পুরস্কারে আমাকে ভূষিত করেছিল। পাশাপাশি আমি আরেকটা পুরস্কার পেয়েছিলাম, যেটা আমি খুব প্রাউড ফিল করি, আমি গর্বের সাথে উচ্চারণ করি। অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার আমি লাভ করেছিলাম এই মাঠের ছবি, ঘাটের ছবি বই দিয়ে। আমি যারা বাছাই পর্বে ছিলেন, যারা বিচারক হিসাবে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বইটা তাদের ভালো লেগেছে। এই বই থেকে লেখাগুলো নির্বাচন করে তারা আমাকে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কারে ভূষিত করেছেন। আমি দেখতে পাচ্ছি যতন দেবনাথকে, আমি যতন দেবনাথকে আমার ভালোবাসা জানাচ্ছি। আরেকটা ছড়া পড়ছি, এটাও ছড়া না কিশোর কবিতা, আমি নিজেও একটু কনফিউজড। পুকুরের এক কোণে, পুকুরের এক কোণে কঞ্চিটা দুলছিল, পুকুরের এক কোণে কঞ্চিটা দুলছিল, কঞ্চিতে বসে পাখি গানে সুর তুলছিল, গানে কি যে সুর ছিল, প্রজাপতি ঘুরছিল তার আশেপাশে ফাল্গুন মাসে। পুকুরের মাঝখানে তিতপুটি ভাসছিল, একখানা সাদা বক উড়ে উড়ে আসছিল, পুকুরের পাড়ে ঘন ঝোপ ঝাড়ে জলপিপি আর কালো ডাহুকের বাস থাকে 12 মাস। গাছ থেকে টুপ করে পাতা খসে পড়ছিল, পুকুরেতে পড়ে পাতা ধীরে ধীরে নড়ছিল, কিছু দূর ভেসে ডুবে যায় শেষে, আহা কি যে রূপ চারদিকে চুপ। এই পুকুরের এক কোণে এই লেখাটাও আমার যে বাড়ি রাজশাহীতে, আমার রাজশাহীর বাড়ির পাশে আমাদের বেশ কিছু জমি, সে জমির মাঝখানে একটা ছোট্ট পুকুর আছে। সেই পুকুরের চিত্রটাই আমি কিন্তু এই পুকুরের এক কোণে এই লেখাটির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। হ্যাঁ, পুকুরের এক কোণে কঞ্চিটা দুলছিল, কঞ্চিতে বসে পাখি গানে সুর তুলছিল, গানে কি যে সুর ছিল, প্রজাপতি ঘুরছিল তার আশেপাশে ফাল্গুন মাসে।
পুকুরের মাঝখানে তিতপুটি ভাসছিল, একখানা সাদা বক উড়ে উড়ে আসছিল। পুকুরের পাড়ে ঘন ঝোপঝাড়ে জলপিপি আর কালো ডাহুকের বাস থাকে 12 মাস। গাছ থেকে টুপ করে পাতা খসে পড়ছিল, পুকুরেতে পাতা পড়ে ধীরে ধীরে নড়ছিল। কিছু দূর ভেসে ডুবে যায় শেষে, আহা কি যে রূপ, চারদিকে চুপ। এবারে পড়লাম আমি, গতবারে পড়েছিলাম ধীর লয়ে, এবারে পড়লাম দ্রুত লয়ে। এক এক সময়ের এক এক রকম উপস্থাপন, আপনারা জানি না কোনটা আপনাদের বেশি টানবে। আমি এবার একটা কিশোর কবিতা, পিপিলিকা আর টোনাটুনি। পিপিলিকা আর টোনাটুনি। টোনা বলে টুনি, তুই বড় গুণী, লোক মুখে তোর কথা সারাদিন শুনি। হেসে বলে টোনা, একটুও ওনা, বলে শুধু কিছু লোক হাতে যায় গোনা। তোর কথা বলে পথে যারা চলে, ফুল পাখি গাছ পুকুরের মাছ, সাগরের তলে ওই নোনা জলে থাকে যত প্রাণী, গুণগান করে তোর আমি সব জানি। এক ছোট পিপিলিকা পথে যেতে যেতে টোনাটুনিদের কথা শুনে কান পেতে হেসে বলে, শোনো টুনি আর শোনো টোনা, পৃথিবীটা বড় খুব, এটা এক কোণা। তোমাদের আছে গুণ, আছে বড় মন, এইভাবে ভালো কথা বলে কয়জন। মানুষের সাথে থাকি শুনি বড় নাম, তারা শুধু অপরের করে বদনাম। করে হানাহানি, কার চেয়ে কে যে বড়, চলে টানাটানি। আমি খুব ছোট প্রাণী, খুব জ্ঞানী নয় জানি, ভেবো না কো অপমান কিবা মানহানি, আজ আমি তোমাদের বড় বলে মানি। আসলেই পিপিলিকা আর টোনাটুনি তারা মানুষের সাথে যখন অন্য প্রাণীর তুলনা করছে, তারা স্বীকৃতি দিচ্ছে মানুষের চেয়ে বেশি তাদেরকেই। কাদেরকে? টোনাটুনিকে। যে টোনা টুনিকে বলছে তুই বড় গুণী, আবার টুনি বলছে না আমি বড় গুণী নয়, টোনা তুই বড় গুণী। এই যে স্বীকৃতি দেওয়ার একটা চমৎকার মানসিকতা আমাদের মানুষের মাঝে আমরা কতটুকু দেখতে পাই, যা এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণী তাদের মাঝে আছে। আমি কয়েকটা ছড়া পড়লাম, এবার ছোট্ট একটা ছড়া পড়ব। ছড়াটা লোডশেডিং নিয়ে। এটাও 1979 সালে সম্ভবত ছাপা হয়েছিল ইত্তেফাকে, কচিকাচার আসরে। ইত্তেফাকের কচিকাচার আসরে এই ছড়াটা ছাপা হয়েছিল। ছোট্ট ছড়া, 6 লাইনের। বিজলি বাতি আসে আসে হঠাৎ করে সাঁঝের বেলা, বাড়ির সবাই হাসে, আবার একটু পরে যাই চলে, আর জনেই দেখা পাবার। জানি রোজ বিকেলে দোকান থেকে তেল কিনে তাই আনি। আমার এই বইয়ের এই ছড়াটা ইলাস্ট্রেশন করেছেন যিনি, তার নাম M.A. কাইয়ুম। আপনারা অনেকেই চেনেন না। রাজশাহীর শহরে থেকে তিনি নিভৃতচারী হিসাবে আঁকাকির কাজ করে যান। অত্যন্ত চমৎকার ইলাস্ট্রেশন। এই যে বিজলিবাতি, এই ছড়ার ইলাস্ট্রেশন তিনি করেছেন, চমৎকার। এই পাশেরটাও তার ইলাস্ট্রেশন। কাইয়ুম ভাইকে
এই যে আমরা পিন্টুকে দেখতে পাচ্ছি, আশরাফুল আলম পিন্টু। পিন্টুও কাইয়ুম ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করেন। আমি জানি আমরা রাজশাহীকে যারা চিনি, যারা রাজশাহীতে একসময় বসবাস করেছে, তারা কাইয়ুম ভাইকে চিনবেন। কারণ কাইয়ুম ভাই একসময় উত্তর জনপদের প্রথম সারির পত্রিকা দৈনিক বার্তার যে ছোটদের পাতা কিশোরকুড়ির মেলা, সেই কিশোরকুড়ির মেলা পাতার ইলাস্ট্রেশন করতেন কাইয়ুম ভাই। আমি ভাগ্যবান, আমার এই মাঠের ছবি ঘাটের ছবি বইয়ের ইলাস্ট্রেশনটা পুরোটাই কাইয়ুম ভাই অসুস্থ শরীর নিয়েও করে দিয়েছিলেন। মাহফুজ ভাই আছেন, মাহফুজ ভাইকে মঈন মোরসেলেন শুভেচ্ছা জানিয়েছেন। আমি মাহফুজ ভাইকে শ্রদ্ধা জানাই। চন্দ্রাবতী একাডেমির একজন অন্যতম পৃষ্ঠপোষক, যিনি নেপথ্য থেকে চন্দ্রাবতী একাডেমিকে পরিচালনা করে থাকেন, মাহফুজুর রহমান। সে মাহফুজ ভাইকে শুধু আমি নয়, আমরা অনেকেই অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত শ্রদ্ধা করি। আমি দেখতে পাচ্ছি আমার আরেক বন্ধু আরিফুল হক কুমারকে। আরিফুল হক কুমার আমাদের বন্ধু, রাজশাহীর অন্যতম, শুধু রাজশাহী বলবো কেন, বাংলাদেশের অন্যতম সাহিত্য সংগঠন কবিকুঞ্জের সে অন্যতম কর্ণধার। আরিফুল হক কুমার এই অনুষ্ঠান দেখছে, সে আমার কাছের বন্ধু। আরিফুল হক কুমারকে আমি আমার ভালোবাসা জানাই। আমি এবারে একটা ছড়া পড়ব। এই ছড়ার নাম গুগল। গুগল। ভাবছ তুমি অনেক কিছু, খুঁজছ নানান তথ্য, কোন অসুখের কি প্রতিকার, কোন রোগে কি পথ্য, কিংবা খুঁজে পাচ্ছ না বই, কেমিস্ট্রি বা ভূগোল। চিন্তা কিসের, প্রশ্ন করো, জবাব দেবে গুগল। হচ্ছ অবাক, নাম শোনোনি, ল্যাপটপে সে আছে, ডেস্কটপে আর মোবাইলেও পাবে হাতের কাছে। ইয়ানডেক্স আর বাইদু আছে, আছে ইয়াহু বিং, কিন্তু গুগল সবার প্রিয় সার্চ ইঞ্জিনের কিং। গুগল ম্যাপস আর গুগল ড্রাইভ, আছে গুগল ক্রোম, আছে জিমেল ট্রান্সলেটর মঙ্গল থেকে সোম। ইউটিউবে গানার নাটক, আছে কার্টুন ছবি, সব কিছুতেই ভেসে ওঠে জ্ঞানের প্রতিচ্ছবি। ভাবছ তুমি একটা বানান সঠিক নাকি ভুল, গুগল আছে তোমার পাশে, ভুল নেই এক চুল। যাচ্ছ তুমি জাদু ঘরে, নেই ঠিকানা জানা, গুগল আছে পাখির মতো উড়িয়ে দেবে ডানা। ল্যারি পেজার সেরগেই ব্রেন খুলেছেন এই খাতা, আলাদিনের চেরাগ গুগল দুজন প্রতিষ্ঠাতা। ব্যাকরাপ নাম ছিল আগে, গুগল হলো পরে, সে নাম এখন মুখে মুখে সবার ঘরে ঘরে। আসলেই গুগলের সুনাম না করে উপায় নেই। গুগলের কল্যাণেই আজ আমরা প্রযুক্তিকে অনেক হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছি। তাই গুগলের প্রতি কৃতজ্ঞতা আমাদের না জানিয়ে কি কোনো উপায় আছে? হ্যাঁ, জানাতেই হবে তার প্রতি ভালোবাসা আমাদের। আমি সামনে সবাই আছেন, কে কে ঠিক বুঝে উঠতে পারছি না। আমার প্রথম বই থেকে আমি লেখাপাঠ করলাম। আমার দ্বিতীয় বই আপনারা অনেকেই হাতে পেয়েছেন হয়তো বা। আমার এ পর্যন্ত প্রকাশিত বই সংখ্যা মোট 9টি। আমার দ্বিতীয় বই প্রকাশিত হয় 2014 সালে। সেটা ছিল সমকালীন ছড়ার বই। নাম ছিল দেখছি এমন কেন। সে সময় দৈনিক সমকালের সারা বেলা পাতা, ইত্তেফাকের এই সময়ের ছড়া,
দৈনিক আমাদের সময়ের ছড়া, এই পত্রিকাগুলোতে প্রকাশিত যে সমকালীন ছড়াগুলো সেগুলোকে সংকলিত করে আমি দেখছি এমন কেন বই প্রকাশ করেছিল সে সময় বাংলা প্রকাশ। 2014 সালে পরে 2015 সালে আমার কিশোর কবিতার বই প্রকাশ পায় যাই হারিয়ে ছেলেবেলায়। 2016 সালে প্রকাশিত হয় দুটো বই, একটা ছড়ার বই ভূত এসেছে বই মেলাতে, আরেকটা স্মৃতির ডানায় কিশোর বেলায়। 2017-তে প্রকাশিত হয় সমকালীন আরেকটি ছড়ার বই, নাম তেলাপোকা হবে তেলা পাখি। 2018-তে আমার সপ্তম ছড়া কবিতা গ্রন্থ প্রকাশিত হয় যখন আমার একলা দুপুর। 2019 সালে প্রকাশিত হয় আমার ছোটদের গল্প গ্রন্থ একটা লিচু ও অন্যান্য গল্প। আর 2020-এর 21-এর বইমেলায় প্রকাশিত হয় আমার হাতে দেখছেন আপনারা নির্বাচিত কিশোর কবিতা। এই নির্বাচিত কিশোর কবিতা প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন। এই যে প্রচ্ছদ করেছেন মমিন উদ্দিন খালেদ। এখানে অনেকের ইলাস্ট্রেশন আছে। এই বইয়ের মধ্যে আছেন অনুশীলন সংঘর প্রতিষ্ঠাতা শিশু সাহিত্যিক শেখ তোফাজ্জল হোসেন, তার ইলাস্ট্রেশন আছে। সোহাগ পারভেজ, আছেন এবে কায়ুম, আছেন আজিজুর রহমান, আছেন ধ্রুবয়েশ, অনেকেরই আঁকা ছবি আমার এই নির্বাচিত কিশোর কবিতায় স্থান পেয়েছে। আমি মোটামুটিভাবে একটা লেখা পড়তে চাই, কিশোর কবিতা। এবারে আকাশ ছোঁয়ার গল্প। সুপুরি গাছ ভাবে আর কতটা উপরে সে যাবে, ডাইনে বাঁয়ে যেদিক তাকাই সবাই নিচে তারই, ভাব আসে তার এখন আমি অনেক কিছুই পারি। আমার চেয়ে লম্বা শুধুই আকাশ, তার চেয়ে আমি কতটুকু কম্বা, হাত বাড়ালে কদিন পরে তাকেও ছোব আমি, কি হবে আর তাকিয়ে নিচে আমি ঊর্ধ্বগামী। এক ছোট গাছ বলে, সুপুরি গাছ কেন হঠাৎ নিজের মতো চলে, আর মেশে না কারোর সাথে, ধার ধারে না কারো, বদলে গেল কেন এমন, বলতে কি কেউ পারো। কদিন আগেও হাসতো হো হো, নাচতো দুলে দুলে, কি ঘটেছে যার কারণে সব গিয়েছে ভুলে। সেদিন বিকেল বেলা, কদিন থেকেই আকাশে মেঘ করছিল বেশ খেলা, হঠাৎ এলো বৃষ্টি ভীষণ, ঝড় এলো তার পিছে, তীব্র ঝড়ে সুপুরি গাছ আছড়ে পড়ে নিচে, কাতরে ওঠে যন্ত্রণাতে, ডাকতে থাকে জোরে, কোথায় আছিস বন্ধু তোরা। ওরে দৌড়ে ছুটে আসে সেই ছোট গাছ এবং যারা থাকতো আশেপাশে, জড়িয়ে ধরে বলে, ও ভাই ভয় পেও না আছি, এই দেখো সব তোমার কাছাকাছি। সুপুরি গাছ ভাবে, মূর্খ আমি, নইলে ভাবি আকাশ ছোঁয়া যাবে। আমার এই বইটি, নির্বাচিত কিশোর কবিতা বইটি আমি উৎসর্গ করেছি 3 প্রিয় শিশু সাহিত্যিককে, যাদের মেধা ও ব্যক্তিত্ব আমাকে প্রাণিত করে। একজন শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া, একজন শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম, আরেকজন শিশু সাহিত্যিক ফারুক হোসেন। 3 জনই আমার অত্যন্ত প্রিয়জন, সুজনদা, আমিরুল ইসলাম, ফারুক হোসেন। আজকের অনুষ্ঠানে যদি তাদেরকে পেতাম হয়তো আমার খুব ভালো লাগতো, তবু আমি তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। সময় শেষ হয়ে আসছে। মমিন মুরসালিন আমাকে বলেছিলেন, আমজাদ ভাই আপনি 1 ঘন্টা অবধি প্রোগ্রাম চালিয়ে যেতে পারেন। 45 মিনিট অতিক্রান্ত হয়েছে, আমি হয়তো আর বেশিক্ষণ
চালাতে পারবো কিনা জানি না। মাহফুজ ভাই জানাচ্ছেন ধন্যবাদ মঈন। মাহফুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, শিবু দেখতে পাচ্ছি আরেকজনকে, কিরমানি লিটন। কিরমানি লিটন, মঈন মোস্তারিন বলছে কবিতা শুনবো। শুনতে চাইলে আমি পড়তে পারি। আমি আসলেই ওই সত্যি কথা বলতে কি, যদি আমাকে কেউ বলে সারা রাত লেখা পড়তে হবে, আমি সেটাও পড়তে পারি। আমার ভালো লাগার জগৎ এইটা। আমি একটা ছড়া পড়ব। এই ছড়াতে কয়েকজন ছড়াকারের নাম আছে। হাসছে সবাই, নতুন পাতা গাছের চিত্র এখন সবখানে এক, দূরের কিবা কাছের। দুই পাশে গ্রাম, শহর, নদী, যেদিক ফেরাও চোখ দেখতে পাবে হাসছে সবাই, হাসছে সকল লোক। হাসছে আকাশ, পাহাড়, সাগর, হাসছে লতা পাতা। নতুন বছর খুলেছে আজ হাসির নতুন খাতা। শিল্পী, কবি, ছড়াকারাজ সবার মুখে হাসি। কৃষক কামার বলছে আছি আমরা পাশাপাশি। হাসছে রিটন, আমিরুলার, হাসছে ধ্রুব এস, হাসছে ফারুক নওয়াজ, মুখে আছে হাসির রেশ। হাসছে রিটন, আমিরুলার, হাসছে ধ্রুব এস, হাসছে ফারুক নওয়াজ, মুখে আছে হাসির রেশ। বৈশাখের এই মাসে আস্তে করে পা রাখো সব মাঠের সবুজ ঘাসে। তাকিয়ে দেখো কেউ কি আছে যার মনেতে ক্লেশ, তার মাথাতে দুহাত রাখো হাসবে তখন দেশ। আসলে এটা বৈশাখের ছড়া। নতুন বছরকে স্বাগত জানিয়ে আমার এই লেখাটা আমি সে সময় লিখেছিলাম। হাসছে সবাই, নতুন পাতাও হাসছে, গাছ হাসছে, শহর হাসছে, আকাশ হাসছে, পাহাড় হাসছে। শিল্পী, কবি, ছড়াকাররাও হাসছে। রিটন হাসছে, আমিরুল হাসছে, ধ্রুবয়েশ হাসছে, ফারুক নওয়াজ হাসছে, সবাই হাসছে। নতুন বছরকে সবাই চমৎকারভাবে বরণ করছে। জেমরিনা হক বলছে দ্রুতলয়ী বেশ ভালো লাগছে আমজাদ ভাই। ভাগ্যধন ভাগ্যধন আমি শুভেচ্ছা জানাচ্ছি। এখনও ওয়াহিদ ওয়াসেক, খুব ভালো লাগছে ভাইয়া, আমি তোমাদেরকেও ভালোবাসা জানাচ্ছি। তোমরা আছো বলেই আমি এই উৎসাহটা পাচ্ছি। আমি আরেকটা লেখা পড়তে পারছিলাম, লেখাটা খুঁজছি আমি। একটু প্লিজ, একটু সময় দেবেন আমাকে। একটু প্লিজ। হাতের কাছে লেখাটা পাচ্ছি না। আচ্ছা, আমি পড়ছি তবু অনেক। এবারে যে কিশোর কবিতা, তার নাম বলছি তোকে রোদ। লেখাটা অনেকেই হয়তো বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকবেন। লেখাটা প্রথম আলোর গোল্লাছুট পাতাতে ছাপা হয়েছিল। ফারজান ইয়াসমিনকে দেখতে পাচ্ছি। বলছি তোকে রোদ, এই শহরের সবচেয়ে উঁচু বাড়ি, অনেক উঁচু, মাটির সাথে তাই দিয়েছে আড়ি। মাটির উপর হাঁটছে মানুষ, ছুটছে গাড়ি ঘোড়া, কেউ বসে নেই, ছুটছে সবাই, ছুটছে জোড়া জোড়া। এই শহরে সূর্য ওঠে ভোরে, সবাই বলে দেখ চেয়ে দেখ ওরে। প্রথম নরম রোদ পড়েছে উঁচু বাড়ির গায়ে, নামছে সে রোদ দেয়াল বেয়ে, নামছে পায়ে পায়ে, নামছে ধীরে, নামছে নিচে, যখন ছোবে মাটি, রঙ্গে রঙ্গে সূর্য হবে গোল রঙের এক বাটি। রোদকে জানি সার্বজনীন, কিন্তু অনেক পরে দেয় দেখা কেন বস্তিতে আর ছোট্ট কুঁড়িয়ে ঘরে। উঁচু নিচুর যে ভেদাভেদ, রোদ সেটা কি মানে? কি আছে ওই অট্টালিকায় যা প্রথমে টানে? বলছি তোকে রোদ,
আমরা মানুষ দিনে দিনে ভুলছি বিবেক বোধ, হচ্ছি ছোট দিনে দিনে, হচ্ছে ছোট মন। মন দিয়ে তুই শোন, হোস না এমন তুই, সবার আগে মাটিতে আয়, আমরা তোকে ছুঁই। রোদ, শহরের সবচেয়ে বড় যে উঁচু বাড়ি, রোদের আলো প্রথম সেই উঁচু অট্টালিকার গায়ে পড়ে। অথচ বস্তিতে কুঁড়ে ঘরে যে গরিব বস্তিবাসী থাকে, তার গায়ে রোদ পড়ে অনেক পরে। তাই এখানে রোদকে আহ্বান জানানো হচ্ছে, রোদ তুমি তো জানিস সার্বজনীন, কিন্তু তুমিও কি গরিব এবং ধনী ভেদাভেদ মানো? তুমি ভেদাভেদকে ভুলে যাও। তুমি প্রথমে সবার চেয়ে ছোট সেই বস্তিতেই তুমি আসো। এখানে সে, হ্যাঁ, এখানে জাহিদুর রহমান, আমার আরেক বন্ধু, রাজশাহীর বন্ধু, সে 80-র দশকের বন্ধু। জাহিদুর, তুমি আমাদের সাথে আছো, প্রোগ্রাম দেখছো, খুব ভালো লাগছে। হ্যাঁ, কিরমানি লিটন শুভেচ্ছা, ওয়াহিদ আসিক শুভেচ্ছা, ফারজানি ইয়াসমিন, হাসান রাউফিন, আমি সবাই আছে এখনও, আমি উৎসাহিত অনুভব করছি আর কি। আমি এবারে একটা লেখা পড়ব, তারার শহর। গভীর রাতে দাঁড়িয়ে আছি একা বাড়ির ছাদে, কেউ জেগে নেই, ঘুমিয়ে সবাই, শুধু আমি বাদে। দৃষ্টি হঠাৎ আটকে গেল দূর আকাশের দিকে, জ্বলছে হাজার হাজার তারা, ভাসছে আলো ফিকে। অনেক দূরে দূর আকাশে বিশাল তারার শহর, অনেক দূরে দূর আকাশে বিশাল তারার বহর। তারাই তারাই প্রজ্বলিত সে এক তারার শহর। আকাশ তারার ঘর বাড়ি ঘাট, আকাশ খেলার মাঠ, সেই আকাশে তারার শিশু দল বেঁধে নেয় পাঠ। সেই শহরে বাস করে সব তারার পরিবার, যায় না বোঝা দূরের থেকে আত্মীয় কে কার। গ্রহ সকল ছেলে মেয়ে, পৌত্র উপগ্রহ, নেই ক্ষমতার ঝগড়া বিবাদ, নেই কোনো বিদ্রোহ। লক্ষ হাজার তারা আছে, নাম কত তার শুনি, অনুরাধা, পূর্বাষাঢ়া, উত্তর ফাল্গুনি। কৃত্তিকার চিত্রা আছে, আছে মঘা কেতু, যায় না দেখা প্রতি রাতে, কে জানে তার হেতু। তিনটে তারা সরল রেখায় এক সারিতে বাঁধা, তিন তারাকে নিয়ে আছে অনেক রকম ধাঁধা। একটার নাম অনিরুদ্ধ, একটা চিত্র লেখা, তৃতীয়টা উষা তাদের একসাথে যায় দেখা। নীলচে সাদা তারারা দেয় সবচেয়ে উত্তাপ, সেরেস গ্রহে আছে নাকি এলিয়েনের ছাপ। মন বলে যাই তারার শহর, একটু ঘুরে আসি, যেই শহরে বাস করে সব তারা পাশাপাশি। গভীর রাতে তারার আকাশ দেখে মনটা ছুটে যায় যে আমিও তারা হয়ে যাই, তারার মতো আমিও সবাইকে তারার যে ভালো লাগা, গভীর রাতে তারার আকাশ দেখতে আহ্বান জানাচ্ছি। একটা ছড়া এবারে পড়ি। এবারে এটি ছড়াটা আমার দৈনিক কালের কণ্ঠে টুনটুন টিন পাতায় ছাপা হয়েছিল। একদিন সারাদিন, একদিন সারাদিন, প্রতিদিন ঘড়ি ধরে ঘুম থেকে উঠি, ঘড়ি ধরে পড়া শুরু, ঘড়ি ধরে ছুটি, ঘড়ি ধরে খাই দাই, ঘড়ি ধরে খেলি, ঘড়ি ধরে ডান থেকে বাম দিকে হেলি। ঘড়ি ধরে সব কিছু বসা হাঁটা চলা, ঘড়ি ধরে সকলের সাথে কথা বলা। সব কাজ করি ওই ঘড়ি ধরে ধরে, এইবার ঘড়ি তোকে বলি শোন ওরে। লাভ কিরে তোর এত করে করা করি, হাতে পায়ে বেঁধেছিস সময়ের দড়ি। একদিন দেনা ফেলে তোর 3 কাঁটা, একদিন কাঁটা ছেড়ে দেনা দূরে হাঁটা।
একদিন দেরি করে উঠি ঘুম থেকে, একদিন কাঁটা তোর যাক একে বেঁকে, একদিন লেখাপড়া থাক বন্ধ যে, একদিন যাই লাল পাখিটার খোঁজে, একদিন লিখি চিঠি আকাশের নামে, একদিন ঘড়ি তুই থাক বিশ্রামে, একদিন ঘড়ি তুই একদিন বাদ থাক এবিসিডি এলো, একদিন সারাদিন থাকি এলোমেলো। আসলে বাঁধা ধরা ছকে ধরা জীবনকে আটকে রেখেছে ঘড়ি। ঘড়িকে আহ্বান জানাই একজন কিশোর ঘড়িকে আহ্বান জানাচ্ছে, ঘড়ি তুই একদিন বন্ধ থাক, তোর কাঁটা একদিন এঁকে বেঁকে যাক। সেই দিন আমি দেরি করে ঘুম থেকে উঠব, সেই দিন আমার লেখাপড়া একদিনের জন্য বন্ধ থাকবে, একদিন আমি লাল পাখিটার খোঁজে হারিয়ে যাব, আমি একদিন চিঠি লিখব আকাশের নামে, একদিন এবিসিডি এলো সব বন্ধ থাক, একদিন সারাদিন আমি এলোমেলো জীবন কাটাবো। আসলেই আমরা সবাই এভাবে মাঝে মাঝেই এলোমেলো হতে চাই। ছোটবেলায় মনে পড়ে, আমাদের সবারই হয়তো মনে আছে, নিজেদের গাছের ডাব আছে, তবু পাশের বাড়ির গাছের ডাব চুরি করে নামিয়ে খেতে কী যে মজা পেতাম। মনে হতো এই এক আলাদা ভালো লাগা, একটা এলোমেলো জীবন। একদিন ফাঁকা আকাশে স্কুল ফাঁকি দিয়ে ঘুড়ি ওড়াতে কী যে মজা। হ্যাঁ, আসলেই এলোমেলো জীবন সবসময় ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে এলোমেলো জীবন কত যে আনন্দ দেয়, এই কিশোর সেটাই বলছে। আমি আরেকটা ছড়া পড়ব। পিন্টু বলছে, পিন্টু তুমি আছো। ছোট্ট শামুক একটু থামুক, ক্লান্ত হেঁটে হেঁটে হাঁটছে শেষেই সকাল থেকে, যায়নি কিছুই পেটে। শুকিয়ে গেছে বিল নদী খাল, চারদিকে হাই এমনই হাল, খুঁজতে খাবার কোথায় যাবে, মিলবে ডোবা শ্যাওলা পাবে, হোক যত দূর যেতেই হবে তৈরি যাবার জন্য, চিন্তা মাথায় একটা শুধু, নেই কিছু তার অন্য। থামছে না সে, আশেপাশে হয়তো পাবে কিছু, ধীর পায়ে তাই হাঁটছে শামুক আর শামুকের পিছু। রাস্তা বেয়ে হাঁটছে, সময় শুধুই কাটছে, তপ্ত দুপুর মাথার উপর, শামুক দিশে হারা, বিরান দেশের জলাভূমি কোথায় যাবে তারা। তপ্ত দুপুর মাথার উপর, শামুক দিশে হারা, বিরান দেশের জলাভূমি কোথায় যাবে তারা। ছোট্ট শামুক, একটা ছোট্ট প্রাণী হারিয়ে যাচ্ছে, দেশ থেকে খাল বিল ডোবা হারিয়ে যাচ্ছে। ফারজানা ইয়াসমিন, বাহ! আমি তোমাকেও বলছি বাহ, তোমাদের উপস্থিতি আমাকে বাহ বলতে উৎসাহিত করছে। আপনার কৃতজ্ঞতার শিকারকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ তারাপদ্মা, কৃতজ্ঞতা তো জানাতেই হবে। হ্যাঁ, ছোট্ট শামুকের মতো প্রাণী আমরা তো ছোট্ট শামুকই, আমাদেরও আজ এই শামুকের মতো জীবন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরাও শামুক হয়ে যাচ্ছি। ছোট্ট শামুক বিল নদী খাল খুঁজে পাচ্ছে না, আমরাও পৃথিবীকে বাসযোগ্য হিসাবে খুঁজে পাচ্ছি না। আজ করোনা কিভাবে আক্রান্ত করছে আমাদেরকে, গ্রাম শহর গোটা বিশ্বকে আক্রান্ত করছে। আমরা তো আজ খুঁজছি নিরাপদ জীবন, ছোট্ট শামুকের মতো আমরা বিরান ভূমিতে বসবাস করছি। হায়রে শামুক, আজ মানুষও শামুকের মতোই হয়ে গেছে। 10টা বাজে। আমি তো মঈনকে বলেছি, মঈন আমি সারা রাত চালাতে পারি, কিন্তু যারা আমার পাশে আছে তাদের সেই ধৈর্য হয়তো থাকবে না। আমি যার জন্যে বই নিয়ে শুরু করেছিলাম, বই নিয়ে একটা লেখা পড়তে চাই। বই আমার গুরু, আমার প্রিয় বন্ধু সৈয়দ নাজাত হোসেনের বন্ধু ছড়াতে সে বইকে চমৎকারভাবে উপস্থাপন করেছিল। আমিও বই নিয়ে একটা লেখা আমার আছে, সেটা পড়তে চাচ্ছি। বই
বইয়ের আছে শক্তি কত আমরা কজন জানি, বই পড়ে না হারিয়ে গেছে এমন অনেক প্রাণী। ডাইনোসরের বিরাট দেহ তাকে কি আর দেখো কেহ, বইয়ের সাথে থাকলে সকল প্রাণীর যোগাযোগ, হয়তো তাদের হতো সবার বই পড়া এক রোগ। দাবা খেলা নিয়ে আছে হাজার বিশেক বই, জানো কি তা ব্যস্ত কাজে জানার সময় কই। অবাক হবে শুনলে তুমি আরও, এমন খবর আছে জানা কারো, কারাগারে বই পড়ে সব, সবাই থাকে চুপ, বন্দিরা বই পড়লে তাদের হয় সাজা মওকুফ। ব্রাজিল দেশে এমন আইন আছে, তাই তারা সব থাকে বইয়ের কাছে। নাম শুনেছ নোহা ওয়েবস্টার, বিখ্যাত এক ডিকশনারি আছে লেখা তার। 30 বছর পার হয়েছে লিখতে নাকি সেটা, আমরা কি কেউ ভাবতে পারি এটা। বইয়ের ভিতর ঢুকতে পারে চলার পথে, বইয়ের ভিতর ঢুকতে যেজন পারে চলার পথে সে কখনো হারে। হয়তো সবাই পারে না বই লিখতে, কিন্তু কি দোষ বইয়ের কাছে শিখতে। আসলেই বইয়ের কোনো বিকল্প নাই। মঈন, আমি চাচা পান খাই তাই সুপুরি গাছ ভালো হয়েছে। হাসান রফুন, চাচারা পান খায় তো পান আমি এখন খাওয়া শুরু করিনি ভাতিজা, হয়তো আগামীতে শুরু করতে হবে। চাচা থেকে দাদা যখন হয়ে যাব তখন মনে হয় আর কি। হ্যাঁ, তো মঈন, আমি কি এখন থামবো না এগিয়ে যাব? আমি খুব বেশি সময় নিতে চাচ্ছি না। পড়ি তবু আরেকটা দেখে, আর দুই একটা পড়েই ক্ষান্ত দিতে চাচ্ছি। পাতাবাহার। পাতাবাহার নয় কোনো ফুল, বাগান কিবা টবে, ফুলের সাথে দেখেও তাকে ফুল বলে কে কবে। নানান রঙের পাতা, বাগান ভরা হলুদ সাতা, লাল সবুজের ছাতা, হরেক রকম পাতাবাহার হরেক রকম সাজে, লাগে নানান কাজে। ফুলের তোড়া বানাও যদি তার ভেতরে থাকে ফুলের ফাঁকে ফাঁকে, ফুলের মতো বাড়াই শোভা ফুলের পিছু পিছু, দেখবে তাকে সবখানেতে আছে কিছু কিছু। ফুলের থাকে গন্ধ অনেক এই পাতাতে আছে, তবু কেন রাখি তাকে ফুলের কাছে কাছে। করছি না তো ভুল, কি ক্ষতি হয় যদি বলি পাতাবাহার ফুল। সবার কাছে আমার প্রশ্ন, পাতাবাহার ফুলের মতোই পাশাপাশি থাকছে, ফুলের মতোই শোভা বৃদ্ধি করছে, কিন্তু আমরা পাতাবাহারকে ফুল বলছি না। কি অদ্ভুত একটা বিষয়, তাই না? পাতাবাহারের সাথে ফুলের একটাই পার্থক্য, পাতাবাহারের গন্ধ নেই কিন্তু সৌন্দর্য আছে। পাতাবাহার ফুল বাগানে থাকে, ফুলও ফুল বাগানে থাকে, কিন্তু তবুও আমরা পাতাবাহারকে ফুল বলে স্বীকৃতি দেই না। তাই পাতাবাহারও দাবি জানাচ্ছে, আমার কি অপরাধ, আমাকে ফুল বলে তোমরা কেন মানতে চাও না? আমিও বলি একজন ছড়াকার হিসাবে, করছি না তো ভুল, কি ক্ষতি হয় যদি বলি পাতাবাহার ফুল। আমরা সবাই পাতাবাহারকে ফুলই বলতে চাই। হ্যাঁ, আসলে মঈন মুরসালিনের চমৎকার আয়োজন। এই যে 60তম পর্ব, আমি অবাক লাগে ভাবতে, পরপর 60টা পর্ব সে পার করেছে। মঈন মুরসালিন একা নয়, মঈন মুরসালিনের সাথে আরও বেশ কিছু বন্ধু আছে যারা আমার অনুজ, যাদেরকে অত্যন্ত স্নেহ করি। নাফে নজরুল, হালিম নজরুল, হ্যাঁ, তারপরে নাফে নজরুল, হালিম নজরুল আছে, তারপরে রুবেল হাবিব আছে, হ্যাঁ, এরকম অনেকেই আছে এই প্রতিভা প্রকাশের এই কবির কণ্ঠ কবিতা পাঠের সাথে। তা আমি মনে করি নজরুল ইসলাম শান্ত বলছে সারা রাত চলুক অনুষ্ঠান,
আসলে মাহবুবা ফারুক ওয়াচিং, আরে বাপরে বাপ, মাহবুবা আমি মাহবুবাকে সিস্টার বলি, বোন বলি। হ্যাঁ, আমার অনেক নারী লিখিয়ে বন্ধু আছে যারা আমার খুব কাছের, অনেক অনেক এরকম আছে। কাউকে বন্ধু বলি, কাউকে বোন বলি। হ্যাঁ, বোন হলেও তাদের সাথে সম্পর্কটা বন্ধুর মতো। এই আমাদের মাহবুবা ফারুকও ঠিক তাদের মতোই একজন। আমি তাকে সিস্টার বলি, কিন্তু একসাথে আড্ডা দিই, একসাথে হইচই করি। মাহবুবা ফারুক আজকে এই প্রোগ্রামে আছে। আমি তাকে সিস্টার, তোমাকে ওই যে আমি বলবো আগামীতে যারা হাতে রাখি পরাই, হ্যাঁ, তে বোন ভাইকে রাখি পরাই, রাখি বন্ধন, আমি বোন বন্ধন দিচ্ছি তোমাকে আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, তো এছাড়াও আরও কারা কারা দেখছে, হয়তো আমার চেয়ে মঈন ভালো বলতে পারবে। মাহির তাজওয়ার, আমাদের চুয়াডাঙ্গার বন্ধু মাহির তাজওয়ার। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা লাইভে তরুণ ছড়াকার বন্ধুদের একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম, যারা ভালো লিখছে। সেরকম 20 থেকে 21 জন ছিল। মাহির তাজওয়ার, সেও সেরকম একজন তরুণ ছড়াকার আমাদের, সে আজকের এই অনুষ্ঠান দেখছে। মাহির, তোমাকে দেখে আমার ভাল লাগছে। হ্যাঁ, আমার হাতের কাছে সব বইগুলো যদি থাকতো আমি অনেক লেখাগুলো পড়তে পারতাম। আমার লেখা একটা পড়ি। ও রুবেল হাবিব বলছে ঘুমিয়ে ঢুলো ঢুলো, রুবেল ঘুমোতে চাচ্ছে। হ্যাঁ, সজল দাস, বন্ধু সজল আমার সেই সময়ের বন্ধু, সেই 70 দশকের 81 না 82 সালে সজল খুঁজতে খুঁজতে আমাকে রাজশাহী গিয়েছিল। সজল দাস আমার সেই বন্ধু। আমিও সজলের খোঁজে, সজলের রিসোর্ট শ্রীমঙ্গল বেরিয়ে এসেছি এই কিছুদিন আগে। সেই সজলের সহধর্মিণী সোমা বৌদি, আমাদের খুব প্রিয়জন। সোমা বৌদিকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। মুস্তফা আনসারি এই প্রোগ্রাম দেখছে, মুস্তফা আনসারিকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি এবার একটা দেশকে নিয়ে একটা লেখা পড়ব। বাবা তুমি হাতটা বাড়াও, রাত্রি গভীর, কেউ জিগে নেই, সবাই ঘুমের ঘোরে, হঠাৎ শুনি ডাকছে বাবা, ডাকছে জোরে জোরে, ওরে ঘুম থেকে ওঠ, ডাকছি তোকে সেই কতক্ষণ ধরে। পড়ছে মনে ছোট্ট ছিলি, পড়িস 3 বা 4, অনেক বছর আগের কথা, সেই যে 71। আকাশ কালো মেঘে ঢাকা, এপ্রিলে এক ভোরে, যুদ্ধে গেলাম, যাবার আগে নিলাম কোলে তোরে। তোর দাদিমা আমার পাশে দাঁড়িয়েছিলেন দূরে, জড়িয়ে তোকে কেঁদেছিলাম অনেক সময় ধরে। ওরে সেসব কথা আজকে তোরা ভুললি কেমন করে। চমকে উঠি, ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখি নেই বাবা, হায়। উতলে ওঠে কান্না বুকে, চোখ ভেসে যায় জলে, ভাবছে বাবা তার কথা আজ কে আর এখন বলে। ঘুমিয়ে সবাই থাকে, 71-এর ছবি এখন কেউ মনে না আঁকে। শুনছো বাবা বলছি আমি, ভাবছো জানোই ঠিক, তোমার স্মৃতি ভাসছে আজও, ঘুরছে চতুর্দিক। নেই তুমি আজ কাছে, কিন্তু এদেশ আছে, তুমি আছো সেই দেশেরই সবুজ হয়ে গাছে। বাবা তুমি হাতটা বাড়াও, পথ ভুলে যাই পাছে। তুমি আছো সেই দেশেরই সবুজ হয়ে গাছে, বাবা তুমি হাতটা বাড়াও, পথ ভুলে যাই পাছে। একটা বাবাকে স্বপ্নে দেখা পেয়েছে বাবার। বাবা বলছে তোরা আমাকে ভুলে গেছিস, কিন্তু ছেলে বলছে বাবা তোমাকে ভুলিনি, তুমি আমাদের চতুর্পাশে আছো। এ দেশ যতদিন আছে তুমি ততদিন আছো, ততদিন থাকবে। তুমি এদেশের সবুজ হয়ে গাছে আছো, বাবা তুমি হাতটা বাড়াও যেন তোমাকে আমরা ভুলে না যাই। মাহবুবা ফারুক,
আছি, শুনছি। আসলে দেশের কথা ভাবলে মনটা অন্যরকম হয়ে যায়। আমি ৭১ দেখেছি। তৌফিকুল ইসলাম চৌধুরী আমাদের চট্টগ্রামের বন্ধু, তৌফিকুল ইসলাম চৌধুরী আমাদের তৌফিক ভাই আপনি দেখছেন, খুব আনন্দ সংবাদ। চট্টগ্রামের বন্ধু হিসাবে আমি চট্টগ্রাম গেলেই আপনার সাথে দেখা হয়। ঢাকাতে আপনি যখন চন্দ্রাবতীর প্রোগ্রামে আসেন, আপনাকে আমি খুঁজি, আপনি আমাকে খোঁজেন। ভাল লাগছে। হ্যাঁ, আমি গিয়াসউদ্দিন রূপম গিয়াসও আমাদের খুব একজন স্নেহাস্পদ, তাকে দেখতে পাচ্ছি। গিয়াসউদ্দিন রূপম, শুকলাল দাস, সমকালীন ছোট করে বেশ ভালো লেগেছে আমজাদ ভাই। শুকলাল দা, আপনি আছেন আমি আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি আপনি আছেন, ভাল লাগছে। ওয়াহিদ ওয়াসেক, ওয়া হচ্ছে ভালো লাগার বহিঃপ্রকাশ। হ্যাঁ, তো এই ভালো লাগার বহিঃপ্রকাশ, আমারও ভালো লাগার বহিঃপ্রকাশ আমি প্রকাশ করছি। আমি এবারে আমাদের জাতির পিতাকে নিয়ে আমার একটা কবিতা, কিশোর কবিতা, আমি সেটা পড়ে শোনাতে চাচ্ছি। আপনারা জানেন মুজিব শতবর্ষ চলছে। মুজিব শতবর্ষ উপলক্ষে বহু সংকলন প্রকাশিত হচ্ছে। আমি মুজিব শতবর্ষকে উচ্চারণ করে আমি জাতির পিতার জন্মদিন এই লেখাটা পড়ে শোনাতে চাচ্ছি। সকালটা আজ অন্যরকম, গাছের সবুজ পাতা, সূর্যকে সে বলছে খোলো নতুন ভোরের খাতা। চারদিকে আজ রৌদ্র ছড়াও, বসবে আলোর মেলা, আজ সারাদিন খেলবো সবাই লাল সবুজের খেলা। এদিনটা আজ অন্যরকম, লাগছে মধুর ইস, বাজছে কানে অন্যভাবে দোয়েল পাখির শীষ। আকাশে সাজ অন্যরকম, করছে বরণ কাকে, টকটকে লাল সূর্য উঁকি দিচ্ছে মেঘের ফাঁকে। আজকে নদী অন্যরকম, ছুটছে দারুণ বেগে, নতুন করে ছুটবে বলে ছিল সে রাত জেগে। প্রশ্ন করে ছোট্ট মেঘ এক, এত খুশি কেন, হাসল নদী কথা বলার নেই কোনো তর যেন। গাছগাছালি হাসছে সবাই, গাইছে দুলে দুলে, কি হয়েছে আজ তোমাদের একটু বলো খুলে। তাকিয়ে দেখি পাহাড়ও নেই, চুপটি করে বসে ডাকছে আমায় হাত বাড়িয়ে, সেজেছে আজ তোষে। মাঠের ফসল হাসছে সেও, কি মনোরম আহা, সবার মুখে দীপ্ত হাসি বলছে বাহা বাহা। এদিন যেন অন্য রকম, নাচছে প্রজাপতি, নাচছে ঘুরে ফুলে ফুলে, ফুল প্রিয়তার অতি। জাতির পিতার জন্মদিন আজ, তোমরা কি তা জানো, তাই এত সাজ প্রকৃতিতে বরণ ডালা আনো। বলছে মুজিব সবাই ভালো বেশো এদেশটিকে, লাল সবুজের ওই পতাকা হয় না যেন ফিকে। জাতির পিতার জন্মদিন উপলক্ষে আজকে সকালটা অন্যরকম, গাছের সবুজ পাতার রং বদলে গেছে, সূর্য আজ অন্যভাবে আলো দিচ্ছে, গাছগাছালি হাসছে, নদী নতুন বেগে ছুটছে, পাহাড়ও চুপ করে বসে নেই, মাঠের ফসল হাসছে, প্রজাপতি সেও ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। কেন, কি কারণ, আজকের দিনের কি বিশেষত্ব আছে? সবার শেষে তাই বলা হচ্ছে, জাতির পিতার জন্মদিন আজ, তোমরা কি তা জানো, তাই এত সাজ প্রকৃতিতে বরণ ডালা আলো। আসলেই জাতির পিতার জন্মদিন বলেই প্রকৃতিতে এত সাজ, এত ভালো লাগা। আমি অনেক লেখা পড়লাম। ফারজানা ইয়াসমিন, আমাদের ছোট বোন ফারজানা ইয়াসমিন বলছে ভালো লাগছে। হ্যাঁ বোন, তোমরা আছো, আমারও ভালো লাগছে। চাচা এবার একটি রাজশাহীর আঞ্চলিক ছড়া পাঠ করবেন।
রাজশাহী আঞ্চলিক ভাষার ছড়া আমার লেখা হয়নি ভাতিজা, তো তুমি বললে দেখে আমারও মনে হচ্ছে যে একটা লেখা দরকার। রাজশাহী আঞ্চলিক ভাষায় ছড়া লিখেছিল আমাদের ছড়াকার আশরাফুল আলম পিন্টু। 1983 সালের রাজশাহীতে দর্শনের বিনিময়ে ছড়া পাঠের আসর অনুষ্ঠিত হয়েছিল। সেখানে রাজশাহীর আঞ্চলিক ভাষায় একটা ছড়া পাঠ করেছিল আশরাফুল আলম পিন্টু। আমার রাজশাহীর আঞ্চলিক ভাষায় ছড়া লেখা হয়নি, তবে ভাতিজা তুমি উৎসাহ দিলে আমি লিখব, আমাকে লিখতে হবে মনে হচ্ছে। আমি রাজশাহীর মানুষ, একটা আঞ্চলিক ভাষায় ছড়া আমাকে লিখতে হবে আর কি। হ্যাঁ, তো অনেক লেখা পড়লাম, আমি ঠিক গুনিনি যে ঠিক কয়টা লেখা পড়েছি। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মঈন মুরসালিনকে। কবির কণ্ঠে কবিতা পাঠ পর্ব 60। আমার মনে হচ্ছে যে যারা শুনছে তাদের সবারই অল্প হলেও একটু হয়তোবা ভালো লাগছে, না হলে এতক্ষণ ধৈর্য ধরে তারা হয়তোবা থাকতেন না। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার শেষে আর একটা লেখা পড়ব, একটা লেখা পড়ে আমি আজকের অনুষ্ঠানের ইতি টানব। কোন লেখাটা পড়ব সেটা বাছার জন্য একটু সময় নিচ্ছি। লেখাটা হচ্ছে লেখাটা আমি লেখাটা হচ্ছে পেয়েছি মনে হচ্ছে পেয়েছি। আকাশ জুড়ে একটা মোরগ। এটা আমার আজকের অনুষ্ঠানের শেষ লেখা। একটা মোরগ, এটা প্রতীকী লেখা। একটা মোরগ খাচ্ছে খুটুর খুটখুটিয়ে যেখানে যা পাচ্ছে। ভীষণ অহংকার, আশেপাশে কেউ আসে না তার। চেহারা তার রাজকীয়, গড়ন ও বেশ ভালো। বাহারি এক ঝুঁটি মাথায়, লালের সাথে কালো। মোরগ একা খাচ্ছে, ধীর পায়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। গায়ে ভীষণ জোর, ভয় পেয়ে তাই আশেপাশে ভিড়ে না কেউ ওর। দেখলে কোথাও খাবার, তার কারণে নেই তো সুযোগ ধারে কারোই যাবার। তেড়ে আসে দারুণ বেগে, ঠোকর মারে জোরে। ধর ফেললো মেরে ওরে। চেঁচায় পাশের মুরগি মোরগ সব, চতুর্দিকে হাই ওঠে তখন রব। অত্যাচারী এবং অহংকারী এই মোরগের বিরুদ্ধে কে করবে সমন জারি। অতিষ্ঠ সব, কিন্তু সাহস পায় না কাছে যেতে। যায় না বলা আছে মোরগ হয়তোবা ওঁত পেতে। একদিন সব মুরগি মোরগ হাঁস ডাকলো মিটিং খুব গোপনে, করলো না কেউ ফাঁস। সেদিন সাঁঝের বেলা ঘটল হঠাৎ আজব রকম খেলা। দেখলো মোরগ সবার চোখে ভীষণ রকম ক্রোধ। পারল না সে করতে তাদের কোনোই প্রতিরোধ। একসাথে সব ফেললো তাকে ঘিরে, ঝাঁপিয়ে পড়ে বুকটা দিল চিরে। অত্যাচারী মোরগ গেল মারা, এমনই হয় খুব বেশি বাড়ে যখন যারা। ধন্যবাদ। আসলে যুগে যুগে এমনই হয়ে এসেছে, মোরগ একটা প্রতীকী চরিত্র। এরকম মোরগের মতো অনেকেই আছে যারা যুগ ধরে আমাদের অত্যাচার করে আসছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ অনেকেই করে আসছে। আমি অনেকক্ষণ 1 ঘন্টা 20 মিনিট এই অনুষ্ঠান চললো। আমি সবাইকে, আমার মোবাইলের চার্জও শেষ হয়ে আসছে। আমি সবাইকে আবারও ভালোবাসা স্নেহ জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি। আমি যারা ছিলেন, পিন্টু সবার শেষে এখনও আছে, আমি সবাইকে ভালোবাসা জানিয়ে
রূপশ্রী চক্রবর্তী, বাহ, রূপশ্রী অনেক শেষে রূপশ্রী এসছে, অনুষ্ঠান শেষ, 1 ঘন্টা 20 মিনিট এক নাগারে অনুষ্ঠান চালিয়ে গেছি আমি।